ক্লাস 11 এর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সবার হাতে একটি করে ম্যাপ আছে। দেখো, এই ম্যাপটি তোমরা এ যাবৎকাল যে মানচিত্র দেখেছো, সে চণ্ডীচরণ দাসের ম্যাপ বই বলো যা, বা আমার এখানে যে বোর্ডে যে ম্যাপগুলো আছে, তার চেয়ে এই ম্যাপটা আলাদা তো? আমি কি জিজ্ঞেস করছি, আলাদা তো? এটা কি আলাদা, কেমন মনে হচ্ছে? এখানে শুধু সবুজ আর হলুদ, আর কিছু নেই, তাই তো? আজকে আমরা জানবো এই ম্যাপটার মধ্যে কি কি আছে। প্রথমেই দেখো ম্যাপের ডিটেলস, কথা হবে না, ম্যাপের ডিটেলসে ম্যাপের একটা নাম্বার দেয়া আছে, আছে তো? এই ম্যাপটাকে বলা হয় টোপোগ্রাফিক্যাল ম্যাপ। এদিকে দেখো, এখানে বোর্ডে যেটা হেডিং করা আছে, টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। ভূ বৈচিত্র্য মানে কি? পৃথিবীর উপর বৈচিত্র্য, কোথাও পর্বত, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, কোথাও বনভূমি, কোথাও নদী, কোথাও জলাশয়। এমনকি এই যে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র, এতে ন্যাশনাল হাইওয়ে থেকে রাজ্য সড়ক, এমনকি গ্রামের যে রাস্তা, কাঁচা রাস্তা, নদীর উপর সাঁকো থাকলে সেটা নদীর উপর রাস্তা, রেল লাইন, বিভিন্ন রকমের গাছ, একদম আম গাছ, জাম গাছ থেকে শুরু করে গাছেরও বিভিন্ন রকমের, আমি এখানে দেখাবো পরে সিম্বলগুলো। সেটা শুধু তাই নয়, কোথায় স্কুল আছে, কোথায় কলেজ আছে, কোথায় মন্দির আছে, মসজিদ আছে, গির্জা আছে। এই যে আমরা পৃথিবীর উপর সমস্ত কিছু, যা কিছু দেখছি সব কিছুই এই ম্যাপটাতে আছে। যেইগুলো সুবর্ণের দিকে দেখ, যেইগুলো এই ম্যাপে নেই। এই ম্যাপে কি, ধর একটা দেশের প্রাকৃতিক ম্যাপ, যেখানে পর্বত দেখানো হয়েছে, মালভূমি দেখানো হয়েছে, সমভূমি দেখানো হয়েছে, নদ নদী দেখানো হয়েছে, সমুদ্র দেখানো হয়েছে। প্রাকৃতিক ম্যাপ তো প্রাকৃতিক জিনিসগুলো দেখানো হয়। আঞ্চলিক ম্যাপে কোন দেশের ম্যাপ হলে বিভিন্ন রাজ্যের বাউন্ডারি, রাজ্যের ম্যাপ হলে জেলার বাউন্ডারি, এবং সেই জেলাগুলোকে নির্দিষ্ট করে দেখানো হয়। এতে আমি কি বললাম, সব কিছু দেখানো হয়। পৃথিবী পৃষ্ঠের উপর যা কিছু আছে সব কিছু যদি দেখাতে যায়, তাহলে খুব বড় বেশি এলাকার ম্যাপে দেখানো যাবে না। এখানে ম্যাপেই লেখা আছে এটা ঝাড়খণ্ডের ম্যাপ, এবং ঝাড়খণ্ডের একটা নির্দিষ্ট জায়গার ম্যাপ। আমাদের দক্ষিণ পূর্ব এশিয়াটাকে কয়েকটা গ্রিডে ভাগ করেছিল, এবং সেই গ্রিড অনুযায়ী কোথায় কি আছে একদম পুঙ্খানুপুঙ্খভাবে জানার জন্য এই টোপোগ্রাফিক্যাল ম্যাপ। এতেও কিন্তু অক্ষরেখা, দ্রাঘিমা রেখা আছে, যেগুলো অন্যান্য ম্যাপে আছে। এবং তোমরা ম্যাপের নিচের দিকে ভালো করে তাকাও, দেখো নিচের দিকে লেখা আছে 23 ডিগ্রি 45 মিনিট উত্তর, আছে একদম নিচের দিকে বাঁ দিকে। এই কোনটার দিকে তাকালে পাবে 23 ডিগ্রি 45 মিনিট উত্তর লেখা আছে, আছে তো? তারপরে দেখো মাপগুলো 23 ডিগ্রি 50, 55 হয়ে, এক সেকেন্ড, এখানে দেখো এটা 23 ডিগ্রি 45 মিনিট উত্তর। তারপরে একটু পরে দেখো 50 লেখা আছে, 55 লেখা আছে, এরকম করে লেখা আছে। তারপরে 24 লেখা আছে, 24 ডিগ্রি উত্তর। অর্থাৎ এই যে মানচিত্রটি আমাদের নিরক্ষরেখার উত্তরে অবস্থিত বলে এর নিচে যে সীমানা সেটাও উত্তর, অর্থাৎ এখানে নিরক্ষরেখা আছে, তার উপরে তো সব জায়গায় উত্তর হবে। 23 ডিগ্রি 45 থেকে 24 ডিগ্রি উত্তরের মধ্যে অবস্থিত। এবং দ্রাঘিমাংশগত দিক থেকে তোমরা দেখো এই জায়গায় লেখা আছে 85 ডিগ্রি 45 মিনিট, আছে 85 ডিগ্রি 45 মিনিট ইস্ট বা পূর্ব, সেখান থেকে 86 ডিগ্রি, কে দেখতে পাইনি আমাকে বলো একটু। এই দেখো এখানে 23 ডিগ্রি 45 মিনিট, 23 ডিগ্রি 45, একদম উপরের অংশে দেখাচ্ছি 24 ডিগ্রি। আবার এইটা হচ্ছে 85 ডিগ্রি 45, 85 ডিগ্রি 45, একটু হাত দিয়ে দেখাই, তুই হাতটা রাখতো 85 ডিগ্রি 45-এ, এটাই 85 ডিগ্রি 45, 50, 55 করে একদম লাস্টে আছে 86 ডিগ্রি। ফলে এটা অক্ষাংশগত বিস্তার এবং দ্রাঘিমাংশগত বিস্তার। আমি যে কথাগুলি বললাম প্রত্যেকটি জিনিস কিন্তু খাতায় লিখতে হবে। ম্যাপের নাম্বার কত,
F45B13, F45B13 লেখা আছে, দেখতে পাচ্ছ। এবং কোন স্কেলে আঁকা হয়েছে? 1:50,000। 1:50,000 মানে তোমরা স্কেলটা কোন স্কেলে আঁকা হয়েছে বুঝতে পারবে, কারণ আগে তো স্কেলের ক্লাস করেছো। এরকম ভাবে দুটোকেই সেমিতে নিয়ে যাবে, এটাও সেমিতে নিয়ে যাবে। এই সেমিটা সমান, অর্থাৎ এই 50,000 সেমি সমান কত কিলোমিটার দেখে নিবে। 1 সেমি ভূপৃষ্ঠে ততটাই, এখানে 0.5 বেরোবে, মানে 1 সেমিতে হাফ কিলোমিটার দেখাবে। এই স্কেলে আঁকা হয়েছে। তার অক্ষাংশগত বিস্তার দেখালাম, দ্রাঘিমাংশগত বিস্তার দেখালাম। এছাড়া মানচিত্রটিতে কি কি দেখা যায় সেটা তোমরা একটুখানি দেখে নাও। এখানে একটা রিজার্ভার আছে, দরকার হলে ওদেরকে একটু দেখা যে ওরা দেখছে কিনা। কোনার রিজার্ভার মানে কোনার বাঁধ আছে তো। একদম নিচে একটা দেখো নীল রঙের জল আছে, সেটা কি লেখা আছে দেখা তো, এই নীল জলটা তেনুঘাট রিজার্ভার লেখা আছে। আচ্ছা, এখানে একটা নদী আছে, দেখো সে নদীটায় কি লেখা আছে? দামোদর রিভার। তাহলে একটা জিনিস বুঝতে পারলাম, বড় বড় দুটো জলাশয়, একটা নদী আছে। এবারে দেখো, এখানে রাখছি, এক সেকেন্ড। কালো রেল লাইন দেখলেই বুঝতে পারবে, এর জন্য আমাদের সিম্বল গুলো জানতে হবে। একটা কালো রেল লাইন এরকম ভাবে বেরিয়ে সোজা এদিকে চলে গেছে, দেখা যাচ্ছে। আচ্ছা, তার ঠিক কাছেই দেখো এখানে লাল চওড়া রাস্তা নিচের দিকে নামছে। এখানটাতে দেখো কোনার রিজার্ভার বা কোনার বাঁধ। এখানটাতে দেখো তেনুঘাট রিজার্ভার বা তেনুঘাট ড্যাম। এই যে জলের অংশটা, এটা তেনুঘাট ড্যাম। এই যে অংশটা, এখানে একটা নদী শুকনো খাত আসছে, এদিকে এসে মিশেছে, আবার এদিক থেকে একটা নদী এসে এখানে মিশেছে, দিয়ে দেখা যাচ্ছে কি নদীটাতে জল আছে, অর্থাৎ নদীর এই অংশটাতে সারা বছর জল থাকে। তবে দেখো এই নদীটা এত অসম্ভব বাঁক নিয়েছে, এটা নদীর নিম্নগতি, যেখানে এই বাঁকটা বিচ্ছিন্ন হয়ে গিয়ে অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হতে পারে, যেহেতু এতটা বাঁক। আবার দেখো এতটা বাঁক, আমরা ক্লাস 10-এ পড়েছি নদী বাঁক, সেরকমই বাঁক দেখা যাচ্ছে। এই বাঁক দেখে বোঝা যাচ্ছে যে এটা নদীর একদম সমভূমি প্রবাহ বা শেষের দিক। এবার এর অংশটার উচ্চতা কত যদি দেখি, এখানে খুব সরু সরু কিছু ব্রাউন লাইন আছে। এই যে ব্রাউন লাইনগুলোকে বলে সমোন্নতি রেখা। এই সমান উচ্চতা বিশিষ্ট স্থানগুলোকে যুক্ত করে সমোন্নতি রেখা পাওয়া যায়। পুরো এইরকম ব্রাউন দাগে ভর্তি। এই সমোন্নতি রেখা দেখে অঞ্চলটির উচ্চতা নিরূপণ করা হয়। এছাড়া এই যে হলুদ অংশগুলি রয়েছে, এই অংশগুলি যদি আমরা মাপ দেখি, সমোন্নতি রেখার মাপ, তাহলে এইটি হচ্ছে মালভূমি অঞ্চলের অন্তর্গত। এবং এখানে যে সবুজ অংশগুলি দেখা যাচ্ছে, এই সবুজ অংশগুলি জঙ্গলে ঘেরা। এবং এখানে দেখো মানে যে একটা জঙ্গল, বিভিন্ন রকমের গাছ হতে পারে, তবে এখানে মেনলি শাল, এখানে লেখা আছে ফেয়ারলি ডেন্স ফরেস্ট মেনলি শাল, তার মানে জঙ্গলে শাল গাছের প্রাধান্য। এছাড়া দেখো এই যে লাল লাল ছোট ছোট ঘরগুলি করা আছে, এগুলি হচ্ছে জনবসতি, রাস্তার ধার বরাবর রৈখিক বসতি। এইখানে গড়ে উঠেছে গোষ্ঠীবদ্ধ বসতি, যেখানে স্কুল থেকে শুরু করে জলাশয়, জলাধার এবং মন্দির, মসজিদ, রাস্তা ইত্যাদির অবস্থান দেখতে পাচ্ছি। এরপরে আমরা বিভিন্ন সিম্বল গুলো দেখে নেব। তোমাদের প্র্যাকটিক্যাল বইতে তোমরা যাবে, সেখানে ভূমিরূপ সংক্রান্ত যেই সমস্ত এখানে চিহ্নগুলি আছে, সেই চিহ্নগুলি কোনটি কিসের চিহ্ন এগুলি আঁকবে। নদ নদী জলাশয় সংক্রান্ত চিহ্নগুলি আঁকবে, উদ্ভিদ সংক্রান্ত চিহ্নগুলি আঁকবে। এরপরে এদিকে পরিবহন যোগাযোগ সংক্রান্ত যে সমস্ত চিহ্নগুলি আছে সেগুলি আঁকবে। তার মধ্যে সেতু, বাঁধ, ব্রডগেজ রেলপথ, অন্যান্য গেজের রেলপথ। এছাড়া জনবসতি সংক্রান্ত যে সমস্ত চিহ্ন আছে সেগুলি আঁকবে। উচ্চতা ও আক্ষরিক সংকেত, কোন অঞ্চলের কত উচ্চতা সেটা বেঞ্চমার্ক দিয়ে, কখনো সমোন্নতি রেখা দিয়ে, যা ওখানে তোমাদের সাংকেতিক চিহ্ন আছে, সেই চিহ্নগুলি আসলে কি নির্দেশ করছে, এইগুলি তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় আঁকতে হবে।
তাহলে এই ছিল আজকের কাজ। আজকে শুধু এই ছবিগুলো এঁকে নিয়ে পরের দিনে আসতে হবে।